আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ফিলিস্তিনিদের বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশে পাঠাতে চায় ইসরায়েল। এদিকে এবার পশ্চিম তীরকে বিভক্ত করতে ইসরায়েলের নতুন কৌশল। আর থাকছে পুতিনকে প্রণোদনা নাকি হুমকি দেবেন ট্রাম্প, জানাবো বিস্তারিত। সর্বশেষ জানিয়ে দিব সিরিয়াকে ওপেন সিস্টেম দেওয়ার ঘোষণা তুরস্কের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ফিলিস্তিনিদের বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশে পাঠাতে চায় ইসরায়েল। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের যুদ্ধের সবশেষ দরিদ্র দেশ দক্ষিণ সুদানে হস্তান্তর করতে চায় ইসরায়েল। পূর্ব আফ্রিকার এই দেশটির মধ্যে এই ব্যাপারে আলোচনা শুরু হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভার। হামাসের বিরুদ্ধে টানা 22 মাসের সামরিক অভিযানে গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর অঞ্চলটিতে ব্যাপক অভিযান ত্বরান্বিত করায় ইসরায়েলের বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে এই আলোচনা চলছে। এ বিষয়ে বিগত 6 জন ব্যক্তি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস আলোচনায় বিষয়টি নিশ্চিত করেছেন। আলোচনা কত দূর এগিয়েছে তা স্পষ্ট নয়, তবে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে যুদ্ধ এবং দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকা এক অঞ্চল থেকে মানুষকে অন্যত্র যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে স্থানান্তর করা হবে, যা মানবাধিকার নিয়ে গুরুতর প্রশ্ন তুলবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন করতে চান, যেখানে গাজার বেশিরভাগ মানুষের পুনর্বাসনের কথা বলা হয়েছে। নেতানিয়াহু একে বলেছেন স্বেচ্ছায় অভিবাসন। ইসরায়েলের অন্যান্য আফ্রিকান দেশগুলোর মধ্যেও আলোচনার টেবিলে একই ধরনের প্রস্তাব তুলেছে। গত মঙ্গলবার ইসরায়েলি টেলিভিশন চ্যানেল i24কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, আমার জানা যুদ্ধ আইনের অধীনে সঠিক কাজ হলো জনগণকে এলাকা ছাড়তে দেওয়া, তারপর সেখানে থাকা শত্রুর বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করা। তবে তিনি এই সময় ফিলিস্তিনিদের দক্ষিণ সুদানে হস্তান্তরের কথা উল্লেখ করেননি। ফিলিস্তিনিরা মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাদের মতে এটি আসলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জোরপূর্বক উচ্ছেদের একটি নীল নকশা। এদিকে দক্ষিণ সুদানের জন্য এই ধরনের একটি চুক্তি ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার সুযোগ এনে দিতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় প্রতিদ্বন্দ্বী সামরিক শক্তি ইসরায়েল। একই সঙ্গে এটি ট্রাম্পের সঙ্গে সম্পর্ক তৈরির একটি সম্ভাব্য পথ হতে পারে দক্ষিণ সুদান নেতাদের জন্য। চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজায় জনগণকে পুনর্বাসনের ধারণা তুলে দিয়েছিলেন, যদিও সাম্প্রতিক সময়ে তিনি এ বিষয়ে নীরব। ইসরায়েলের উপ-প্রতিরক্ষা মন্ত্রী হাস্কেলের কার্যালয় জানিয়েছে তিনি প্রথমবারের মতো দক্ষিণ সুদানে সফরে যাচ্ছেন, তবে ফিলিস্তিনিদের পুনর্বাসনের প্রসঙ্গ নিয়ে তিনি কাজ করবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন তারা ব্যক্তিগত কূটনৈতিক আলোচনার বিষয়ে মন্তব্য করে না। এদিকে দক্ষিণ সুদান সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে একটি লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে। সেই অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা জো ভেকিভ বলেন, দক্ষিণ সুদান চায় ট্রাম্প প্রশাসন দেশটির উপর থাকা ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক এবং কিছু দক্ষিণ সুদানি অভিজাত ব্যক্তির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিক। অপরদিকে ইসরায়েলের সঙ্গে কেন সুদান এই ধরনের চুক্তিতে রাজি হবে এমন বিষয়ে দক্ষিণ সুদান নিয়ে বই লেখা সাংবাদিক পিটার মার্কেল বলেছেন, আর্থিক সংকটে থাকা দক্ষিণ সুদানের যে কোনো মিত্র অর্থনৈতিক সুবিধা এবং কূটনৈতিক নিরাপত্তা দরকার। এবার পশ্চিম তীরকে বিভক্ত করতে ইসরায়েলের নতুন কৌশল। পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ডকে কার্যত 2 ভাগে বিভক্ত করার কৌশল নিয়েছে ইসরায়েল। সর্বশেষ বিতর্কিত ওয়ান বসতি সম্প্রসারণ প্রকল্পের আওতায় জেরুজালেম এবং মালে আদমিম বসতি সংযুক্ত করতে 3401টি নতুন বাসস্থান নির্মাণের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। প্রতিবেদন অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়িত হলে পশ্চিম তীরের উত্তর এবং দক্ষিণাংশের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়বে, যা ভবিষ্যতে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে ধ্বংস করে দিতে পারে। ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বসতি বিষয়ক নীতি নির্ধারক বেজালেল স্মোট্রিচ ঘোষণা দিয়েছেন, E1 প্রকল্প ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে চিরতরে বাধাগ্রস্ত করবে। তিনি স্বীকার করেন এই বসতি সম্প্রসারণ রাজনৈতিক বাস্তবতা তৈরি করে আন্তর্জাতিক স্বীকৃতির বাইরে একতরফা দখলে স্থায়ী থাকবে।
ফিলিস্তিন কর্তৃপক্ষ এই পদক্ষেপকে অবৈধ দখলদারিত্বের নতুন ধাপ হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনি নেতারা আশঙ্কা করছেন নতুন বসতি স্থাপনের ফলে হাজারো বাসিন্দা বাস্তুচ্যুত হবে এবং পশ্চিম তীরের অর্থনৈতিক এবং সামাজিক সংযোগ ভেঙে পড়বে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বহু মানবাধিকার সংস্থা দীর্ঘদিন ধরে ওয়ান প্রকল্পের বিরোধিতা করে আসছে, কারণ এটি আন্তর্জাতিক আইন ও চতুর্থ জেনেভা কনভেনশন লঙ্ঘন করে। পূর্বে তীব্র আন্তর্জাতিক চাপের মুখে দুই দেশের বেশিরভাগ সময় পরিকল্পিত স্থগিত ছিল, কিন্তু বর্তমান ইসরায়েলি সরকার রাজনৈতিক এবং কৌশলগত কারণে একে পুনর্জীবিত করেছে। এদিকে জাতিসংঘের 3/4 সদস্য ইতিমধ্যেই বা দীর্ঘই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে। অস্ট্রেলিয়া সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে এটি করার প্রতিশ্রুতি নেওয়ার সর্বশেষ দেশ হয়ে উঠেছে। বিশ্লেষকরা মনে করেন এই পরিকল্পনা শুধুমাত্র ভোগান্তি বিভাজন নয়, বরং ফিলিস্তিনি জনগণের শাসন, চলাচল এবং অর্থনৈতিক উন্নয়নকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এর ফলে অঞ্চলটিতে উত্তেজনা আরও বৃদ্ধি হতে পারে। পুতিনকে প্রণোদনা নাকি হুমকি দেবেন ট্রাম্প, জানাবো বিস্তারিত। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আজ শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের আংশিক শহরে এক শীর্ষ সম্মেলন হবে। এতে পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করার প্ররোচনা হিসেবে বিরল খনিজের সুবিধা দেওয়ার প্রস্তাব দেবেন ট্রাম্প। বহুল প্রক্ষিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট আরও কিছু অর্থনৈতিক প্রণোদনা দেওয়ার পরিকল্পনা নিয়ে বসবেন, যদিও ট্রাম্প আগে হুমকি দিয়েছিলেন যে এতে কাজ না হলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে তাকে। তবে বৈঠক থেকে রাশিয়ায় ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। সিএনএন বলছে আঙ্কারিজের একটি সামরিক ঘাঁটিতে বৈঠকটি হবে। গার্ডিয়ান বলছে প্রথমে ট্রাম্প পুতিন দুজন একক বৈঠক করবেন, পরে কর্মকর্তা সহ শীর্ষ বৈঠক হবে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে ট্রাম্পের এই প্রস্তাবে আলাস্কার প্রাকৃতিক সম্পদ রাশিয়ার জন্য উন্মুক্ত করা এবং রাশিয়ার বিমান শিল্পের উপর কিছু মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও অন্তর্ভুক্ত থাকতে পারে। এমনকি বর্তমানে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় অঞ্চলের বিরল খনিজ পুতিনের দেশের জন্য উন্মুক্ত করা। জানা গেছে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে প্রস্তাব করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেজেস ইউক্রেন যুদ্ধ দ্রুত সমাপ্তির জন্য রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র কী ধরনের অর্থনৈতিক চুক্তি করতে পারে তা যাচাই বাছাই করছেন। এর আগে গত বুধবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যদি পুতিন শুক্রবারের বৈঠকে যুদ্ধ শেষ করতে সম্মত না হন, সেক্ষেত্রে তার দেশকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্রের নেতা আরও জানান, বৈঠকের পর তিনি পুতিন ও ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা করছেন। ট্রাম্প এই বিষয়ে বলেন, যদি প্রথম বৈঠকটি ঠিকঠাক হয়, আমরা দ্রুতই দ্বিতীয় বৈঠকটি করব। আমি চাই প্রায় সঙ্গে সঙ্গে এটি হোক এবং যদি তা চায় আমি সেখানে থাকব। ট্রাম্প তার আগে জেলেনস্কি এবং অন্যান্য ইউরোপীয় নেতার সঙ্গে ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে অংশ নেন। এ বৈঠকে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্কমার্ট, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর। আলোচনার পর জেলেনস্কি জানান, ট্রাম্প ইউক্রেনের জন্য নিরাপত্তা গ্যারান্টির সমর্থন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, নিরাপত্তা গ্যারান্টি থাকা উচিত। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি একটি সমর্থন করেন এবং যুক্তরাষ্ট্র অংশগ্রহণের জন্য প্রস্তুত। এদিকে আলাস্কার সম্মেলন নিয়ে উদ্বিগ্ন ইউক্রেনীয়রা, তারা এতে সমর্থন দিলেও দুই নেতাকে নিয়ে তর্ক। গত কয়েক মাসে ওয়াশিংটন নিরাপত্তা গ্যারান্টি অর্থাৎ কোনো শান্তি চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের নিশ্চয়তা ইউক্রেনের জন্য মেনে নেওয়া থেকে বিরত ছিল। এটি কিয়েভের একটি মূল দাবি। এদিকে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, জার্মানি এমন একটি শান্তি বাহিনী গঠনের কাজ করছে, যাতে আমেরিকা সরাসরি গ্রহণ না করলেও বিমান সহায়তা বা সমর্থন দেওয়ার আশা ছিল। তবে বুধবারের আলোচনার পর কিয়ার স্টারমার জানিয়েছেন তার সর্বশেষ জোট শান্তি চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রস্তুত। সিরিয়াকে ওপেন সিস্টেম দেওয়ার ঘোষণা তুরস্কে এবং সিরিয়ার সামরিক সহযোগিতার একটি নতুন চুক্তি স্বাক্ষর হয়েছে। যারাও তাই তুরস্ক সিরিয়াকে অস্ত্র ব্যবস্থা এবং লজিস্টিক সহায়তা প্রদান করবে।
প্রতিবেদনে বলা হয়, চুক্তির অংশ হিসেবে তুরস্ক সিরিয়ার সেনাবাহিনীকে সামরিক সরঞ্জাম ব্যবহারের প্রশিক্ষণও দেবে। এটি তুরস্ক এবং সিরিয়ার মধ্যে সামরিক সম্পর্কের প্রথম উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আঙ্কারায় অনুষ্ঠিত বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গোয়ার এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি, প্রতিরক্ষামন্ত্রী মুফতাব আবু কাসমা এবং গোয়েন্দা প্রধান হোসাইন আল সালামা উপস্থিত ছিলেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে যে কুর্দি নেতৃত্বাধীন এবং মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস সিরিয়ার রাষ্ট্রীয় যন্ত্রপাতিতে শত্রুপক্ষের একীভূতীকরণের বিষয়ে দামেস্কের সাথে মার্চ চুক্তিতে নির্ধারিত কোনো শর্ত পূরণ করেনি এবং আরও জানিয়েছে যে আঙ্কারা আশা করছে যে তারা জরুরিভাবে চুক্তিটি মেনে চলবে। বিশ্লেষকরা মনে করেছেন এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক এবং সামরিক পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। চুক্তির মাধ্যমে সিরিয়ার সামরিক ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তুরস্কের সঙ্গে সম্পর্ক শক্তিশালী হবে।